করি। তো গতকালকে আমরা নিউমোনিয়ার এগুলো তো বলছিলাম। তারপরে আসলে ভাইরাল ভাইরাল যেই রিজনের কারণে নিউমোনিয়াটা হয় কি কি ভাইরাস লাইক ইনফ্লুয়েঞ্জা, অ্যাডেনোভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা, H1N1, characterized by whitish sputum বা হুইজ এন্ড ফাইন ক্র্যাকলস। এরপর একটা আসছে হলো ফাঙ্গাসের কারণেও তোমার নিউমোনিয়া হতে পারে, সেটা হলো হিস্টোপ্লাজমোসিস। ভেরি ইম্পর্টেন্ট, এই হিস্টোপ্লাজমোসিসের এই ফাঙ্গাসটার কারণে তোমার নিউমোনিয়া হতে পারে। বিশেষ করে এই হিস্টোপ্লাজমোসিস এটা অকুপেশনাল নিউমোনিয়া ঘটায়, লিখে রাখতে পারো ইনফরমেশনটা। হিস্টোপ্লাজমোসিস অকুপেশনাল নিউমোনিয়া ঘটায়, বিশেষ করে এইচআইভি পেশেন্ট এবং এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রেও এই হিস্টোপ্লাজমোসিস এই ফাঙ্গাসটা তাদের নিউমোনিয়া ঘটায়। কিন্তু এইচআইভি যখন হয় তাদের কিন্তু যদি নিউমোনিয়া হয়, বিশেষ করে এই হিস্টোপ্লাজমোসিস এই ফাঙ্গাসটার কারণে তাদের আম নিউমোনিয়া হয়ে থাকে, হিস্টোপ্লাজমোসিস এর কারণে। কেন হয় এই জিনিসটা? এই অকুপেশনাল নিউমোনিয়া আমি বলছি মাত্র একটা শব্দ, অকুপেশনাল নিউমোনিয়া মানে অকুপেশন রিলেটেড, মানে কাজ করার কর্মের ক্ষেত্রে বা ওয়ার্কিং এরিয়াতে এমন এই জীবাণুগুলা যদি থাকে, তখন ইনহেলেশনের মাধ্যমে এটা আমাদের লাংসে গিয়ে এই হিস্টোপ্লাজমোসিস নিউমোনিয়া ঘটে, এটা ফাঙ্গাল নিউমোনিয়া বলা হয়। কিভাবে ঘটে এটা? ইনহেলেশন অফ দি স্পোর্স, এই হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম বলা হয় এই টোটাল অর্গানিজমের নাম। ইনহেলেশন অফ দি স্পোর্স অফ দি ফাঙ্গাস প্রেজেন্ট ইন দি চিকেন ফার্ম, মাশরুম সেলার্স, বার্ড ড্রপিংস। ইয়েস, যারা ওই যে পোল্ট্রি তারপরে মাশরুম চাষ করে, তারপরে বার্ড, যারা পাখি পালে টালে এগুলা, এদের এই এইসব খামারগুলাতে এই হিস্টোপ্লাজমোসিসের উপস্থিতি থাকে। এইটা যখন তোমার ওই ইয়েতে রেসপিরেশনের মাধ্যমে লাংসে চলে যায়, তখন এই কি বলে ফাঙ্গাল নিউমোনিয়া বা হিস্টোপ্লাজমোটিক নিউমোনিয়া হয়। Symptoms include small areas of infiltration, signs of pneumonia, sometimes classified nodules and cavities. কিভাবে ম্যানেজ করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ম্যানেজড উইথ আই ইন্ট্রাভেনাস এমফোটেরিসিন বি অ্যান্ড ওরাল কেটোকেনাজোল। আমরা জানি অল আজোলস আর অ্যান্টিফাঙ্গাল, বাট এমফোটেরিসিন বি নামের একটা ড্রাগ আছে, জেনেরিক, এই জেনেরিক ড্রাগ আছে যেটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, ভেরি স্ট্রং স্ট্রং এমফোটেরিসিন বি। এমফোটেরিসিন কিন্তু স্ট্রং অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, রিমেম্বার, হ্যাঁ। এমফোটেরিসিন বি কিন্তু খুবই স্ট্রং অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। এবং আহ, এই এমফোটেরিসিন বি সম্পর্কে একটু কিছু জিনিস শেখার আছে, চলো আমরা একটু দেখি। এই যে তোমার ইয়েতে, এই যে পোল্ট্রি ফার্ম থেকে স্পোরের মাধ্যমে লাংসের ভিতরে, লাংসের দিকে চলে যায়, তখন এই হুইজ এট স্পোর হিস্টোপ্লাজম যারা পোল্ট্রি ফার্মে কাজ করে, ঠিক আছে, এই এমফোটেরিসিন বি দে আর হাইলি অ্যানাফাইল্যাকটিক। এদের একটা প্রবলেম হলো, একটা সাইড এফেক্ট একটু বলে দেই, তারপর দেখে দিচ্ছি স্লাইড গুলো। এমফোটেরিসিন বি ইটস এন অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, আই রিপিট, এমফোটেরিসিন বি একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ এবং খুবই স্ট্রং অ্যান্টিফাঙ্গাল। সাইড এফেক্ট কি? অ্যাসোসিয়েটেড উইথ হাই রিস্ক অফ অ্যানাফাইলিক্স অ্যান্ড সিজার্স, হেপাটিক অ্যান্ড রেনাল ফেলিওর। তবে মোস্টলি তোমার এখান থেকে একটা জিনিস আসে, সেটা হলো যে তোমার এমফোটেরিসিন খেলে কিন্তু এটা খুবই হাইলি অ্যালার্জিক, অ্যানাফাইল্যাকটিক প্রবলেম তৈরি করে, ঠিক আছে। এমফোটেরিসিন বি কিন্তু হাইলি অ্যানাফাইল্যাকটিক, সিজারও ঘটায়, হেপাটিক অ্যান্ড রেনাল ফেলিওরও হয়, ইনক্লুডিং হাইপোক্যালেমিয়া, লিখে রাখতে পারো, হাইপোক্যালেমিয়াও ঘটায়। সাইড এফেক্টের পাশে হাইপোক্যালেমিয়াও লিখে রাখো। যেহেতু এই ড্রাগের একটা প্রবলেম, অ্যানাফিল্যাক্টিক প্রবলেম তৈরি করে, মানে প্রচুর অ্যালার্জিক রিয়েকশন তৈরি করে বডিতে। এই জন্য এই ধরনের এই ড্রাগ দেওয়ার আগে পেশেন্টকে প্রি মেডিকেটেড উইথ অ্যান্টিহিস্টামিনস, অ্যান্টিপাইরেটিক এবং কর্টিকোস্টেরয়েডস, অ্যান্টি এমেটিক্স এটসেট্রা, মোস্টলি অ্যান্টিহিস্টামিন এবং অ্যান্টিপাইরেটিক্স। এই ড্রাগের ফলে যেহেতু হাইলি অ্যানাফিল্যাক্টিক একটা প্রবলেম হতে পারে, এই জন্য অ্যান্টিহিস্টামিন এবং অ্যান্টিপাইরেটিক ড্রাগ
ইনক্লুডিং কর্টিকোস্টেরয়েড আদার্স ড্রাগও দেওয়া হয় যাতে সাইড এফেক্ট গুলো কম হয়। প্রিপারেশন কিভাবে করতে পারি? স্প্রে দ্য ফার্মস উইথ ওয়াটার বিফোর সুইপিং। ইয়েস, ফার্ম গুলা ঝাড়ু দেওয়ার আগে যেন আমরা পানি ঢেলে নেই, যাতে করে পানি ছিটায় নেই, যাতে করে স্পোর গুলো না উড়ে, মানে ধুলাবালি না উড়ে। এবং আরো কিছু জিনিস এই অ্যাম্ফোটেরিসিন বি সম্পর্কে আমরা এখন একটু শিখবো। এই অ্যাম্ফোটেরিসিন বি কিন্তু ডেক্সট্রোজের সাথে ডাইলুট করা হয়। আরেকটা ড্রাগ ডাইলুট করা হয়, সেটা হলো অ্যামিড্রন। এনক্লেক্সে এই পর্যন্ত আরেকটা আছে নাকি? আরেকটা কি ডোপামিন কিনা? আরেকটা ড্রাগ আছে, আমার এক্সাক্টলি এই মুহূর্তে মনে নেই। অ্যাম্ফোটেরিসিন বি, অ্যামিড্রন, এরা ডেক্সট্রোজের সাথে রিকনস্টিটিউট করা হয়, ডাইলুট করে। দেখো, মিক্সড উইথ 200 to 250 to 500 ml dextrose after diluting each milligram with 10 ml distilled water for injection administered over 4 to 6 hours। ধীরে ধীরে দিতে হয়। কেন? ওই যে ইয়ের প্রবলেম, অ্যানাফিলাক্টিকের যাতে না হয়, যেন স্লোলি দেওয়া হয়। হাইড্রেটেড উইথ আইভি ফ্লুইড 2 hours বিফোর ইনফিউশন। এবং এটা দেওয়ার আগে পেশিকে মানে তোমার হাইড্রেট করে ফেলা হয়। এই যে দেখো, একই জিনিস, টু উইকেট হারিয়ে। আচ্ছা, আমরা একটু আগে বলছিলাম যে আহ, এখন বাকি আছে। চলো আমরা এবার পিসিপি, আরেক প্রকার অর্গানিজম যেটার কারণেও তোমার নিউমোনিয়া হয়, সেটা হলো নিউমোসিস্টাইটিস ক্যারিনি নিউমোনিয়া বা নিউমোসিস্টাইটিস জিরোভিসি নিউমোনিয়া। মানে বিভিন্ন টাইপের, বুঝছো, বিভিন্ন টাইপের অর্গানিজম দ্বারা এই নিউমোনিয়া হয়ে থাকে। শুধুমাত্র যে ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস দ্বারা হবে তা কিন্তু না, ফাঙ্গাস আরো আছে এই জিনিসগুলা। এবং এই পিসিপি বা নিউমোসিস্টাইটিস ক্যারিনি নিউমোনিয়া, এরা অ্যান ইস্ট লাইক ফাঙ্গাস কমন ইন এইচআইভি পেশেন্ট। ইয়েস, এই এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে এই তোমার আম, এই 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 আসলে সত্যি কথা, এইচআইভি নিজেই তো একটা প্রবলেম। এদের এখানে আসলে নিউমোনিয়া হওয়াই বা কি, নিউমোনিয়া কেন হয় এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে? কারণ এইচআইভি মানেই হলো এদের ইমিউনিটি ডাউন করে ফেলছে, এই জন্য সামান্য হাঁচি কাশি দিলেও এদের নিউমোনিয়া হাবিজাবি হয়ে যায় পেশেন্ট। আর এদের শরীরের জন্য মাইক্রো অর্গানিজম খুব ইজিলি এই প্রবলেম গুলো তৈরি করে। ইস্ট লাইক ফাঙ্গাস কমন ইন এইচআইভি পেশেন্টস। মানে এই পিসিপির একটা বিষয় হলো যে আহ, এই পেশেন্ট গুলা আদার্স মানে পেশেন্টদের সাথে, ভালো পেশেন্টদের সাথেও রুম শেয়ার করতে পারে। আচ্ছা, এই এইচআইভির এই পেশেন্টের যে ইনফরমেশন গুলো আছে সেটা একটু দেখি। মানে নিউসিস্টাইটিস ক্যারিনি সম্পর্কে একটু, এটা যদিও আমরা হেমাটোলজিতে পড়াই, মানে হেমাটোলজিতে পড়াই এই বিষয়টা, একটু জাস্ট হালকা একটু বলে দিই। Pneumocystis can and is like fungal infection that affect approximately 80% of AIDS patient. Yes, দেখো, এই নিউমোসিস্টাইটিস ক্যারিনি এটা একটা অপরচুনিস্টিক ইনফেকশন। মানে পেশেন্ট হসপিটালে থাকা কালে এই ইনফেকশন এই প্রবলেম গুলো নিয়ে, এই নিউমোনিয়া বা এই প্রবলেম গুলো নিয়ে কিন্তু বাসা থেকে আসে না। এইচআইভি পেশেন্ট এইচআইভি নিয়ে আসে হসপিটালে, তারপরে এই প্রবলেম গুলো হয়, এই নিউমোনিয়া গুলো হয় হসপিটালে থাকা অবস্থায়। এই জন্য এটাকে অপরচুনিস্টিক ইনফেকশন বলা হয়। অ্যান্ড ইস্ট লাইক ফাঙ্গাল ইনফেকশন দ্যাট এফেক্ট অ্যাপ্রক্সিমেটলি 80% অফ এইডস পেশেন্টস। দেখো কি পরিমাণ লোককে এই এই পিসিপি আক্রমণ করে। ক্যারেক্টারাইজড বাই নন প্রোডাক্টিভ কভ অ্যান্ড এই ধরনের এই ইয়ে করলে তোমার কোনো শ্বাসকষ্ট বা কাশি টাশি হয় না। মানে কাশি হয় বাট নন প্রোডাক্টিভ। ট্রিটমেন্ট উইথ অ্যান্টি নিউমোসিস্টাইটিস মেডিকেশন লাইক ট্রাইমিথোপ্রিম, সালফামিথাক্সোজল, তারপরে কি পেন্টাম পেন্টামিডিন, এই যে অনেক হাবিজাবি। এগুলো আমরা বাকিগুলা ইয়েতে পড়বো, ওই ইয়ে যখন পড়বো তখন পড়বো, ওই মানে কি বলে হেমাটোলজি, তখন বাকিটা শিখবো। এরপরে আসলে অ্যাসপিরেশন নিউমোনিয়া, এটা আমরা অলরেডি সবাই জানি। অকার্স উইথ অ্যাসপিরেশন অফ ফুড ফ্লুইড সিক্রেশনস এটসেট্রা। ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, অলরেডি বলে ফেলছি, টাইপ অফ হসপিটাল লাইক নিউমোনিয়া এফেক্টিভ ভেন্টিলেটেড পেশেন্টস। তারপরে
এই অ্যাসপাইরেশন নিউমোনিয়াতে একটা বিষয় আছে যেটা না বললেই নয়। অ্যাসপাইরেশন নিউমোনিয়া হলে মানে স্পুটাম খুবই বাজে দুর্গন্ধযুক্ত হয়। কারণটা কি? কোনো খাবার বা কোনো সিক্রেশন লাংসে যখন চলে যায় এটা পচে ওইখান থেকে দুর্গন্ধ মানে শ্বাস মানে রেসপিরেশনটা দুর্গন্ধযুক্ত হয়। স্পুটাম ইনক্লুডিং স্পুটাম। ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড তো বললাম। তারপরে hypostatic pneumonia. Pneumonia that results from collection of fluid in the dorsal region of lungs occurs in those who are bedridden in supine position for extended period. High risk in elderly. Yes. যারা লং টাইম খাটে চিত হয়ে মানে চিত হয়ে শুয়ে থাকে ওটা নড়াচড়া কম করে তাদের ক্ষেত্রে এই হাইপোস্ট্যাটিক নিউমোনিয়াটা হয়ে থাকে। যাই হোক নিউমোনিয়ার ফাইন্ডিংস সবগুলোই আসলে লাংস রিলেটেডই পাবা। প্রোডাক্টিভ কফ, গ্রিনিশ টু রাস্ট কালার্ড রাস্ট কালার্ড স্পুটাম, চেস্ট পেইন। সাধারণত চেস্ট পেইনটা কখন হয়? যখন শ্বাস নেয় তখন এই চেস্ট পেইনটা হয়। র্যাপিড শ্যালো রেসপিরেশন, নাসাল ফ্লেয়ারিং, ইন্টারকোস্টাল রিট্রাকশন। লাংস মানে মাসেল মানে বুকের খাঁচাগুলো ভিতর দিকে ঢুকে থাকে, এই যে শ্বাস প্রশ্বাস যে ঠিক মতো নিতে পারে না। ডালনেস টু ফ্ল্যাটনেস আপন পারকিউশন, এটা শুরুতেই বলে দিয়েছিলাম। ডালনেস হইলো ফ্লুইড জমা হইলে সাউন্ড, ধরো তুমি একটা বেলুনের ভিতরে পানি ভরে একটা সাউন্ড বা থাপ্পড় মারো বেলুনটায়, যে সাউন্ডটা হবে এটা হলো ডালনেস। আর তোমার থায়ের উপরে বা মাসেল যেদিকে আছে পাছার উপরে একটা বাড়ি মারো, যে সাউন্ডটা হবে সেটা হবে হলো ফ্ল্যাটনেস। এই এরকম সাউন্ড আর কি। এটা ইয়েতে হয় নিউমোনিয়াতে। পসিবল প্লুরাল ফ্রিকশন, brails or crackles in early stage, fever, chills, diaphoresis, etc. ট্রাকিকার্ডিয়া, সায়ানোসিস। স্যার আমরা এগুলো সবগুলো এখন বুঝি, কারণ লাংস যেহেতু অক্সিজেন লেভেল কমে যায়, হোল বডি সায়ানোসিস তো হবেই। ডায়াগনোসিস কি? চেস্ট এক্স ডিক্রিজ অক্সিজেন লেভেল, এটা খুবই কমনলি বোঝা যাওয়া উচিত। সিরাম সিরাম কালচার সেন্সিটিভিটি রিভিল স্পেসিফিক কজেটিভ অর্গানিজম, এলিভেটেড ডাব্লিউবিসি। সিরাম কালচার এন্ড সেন্সিটিভিটি দিলে কি যে, ধরো এই পেশেন্টের হয়েছে ফাঙ্গাল নিউমোনিয়া, তুমি যদি অ্যান্টিবায়োটিক দাও লাভ হবে না, অ্যান্টি ফাঙ্গালি ব্যবহার করতে হবে। ঠিক আছে। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হলো দেখতেছি। আহ তারপর আসে হলো অ্যানালজেসিক অ্যাজ অর্ডার্ড, তারপরে অ্যান্টিবায়োটিক অ্যাজ অর্ডার্ড, চেস্ট ফিজিওথেরাপি দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক অ্যাজ অর্ডার্ড। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দেই আমি। দেখবা তোমার যা যেই সব, এটা শুধুমাত্র যে নিউমোনিয়া থাকতে হবে বিষয়টা এরকম না, যাদের কাশি থাকে মানে এনিওয়ান উইথ প্রোডাক্টিভ কফ অ্যাভয়েড অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন প্রোডাক্ট কেন, এই প্রশ্নটা বলো তো। কারো যদি কফ থাকে তাদেরকে অ্যান্টিহিস্টামিন জাতীয় মেডিকেশন কেন অ্যাভয়েড করতে বলা হয়? হ্যাঁ, বলো তো। তোমাদের মোটামুটি অনেকেরই 3 মাস ক্রস করছে বেশিরভাগেরই। এই অ্যান্টি মানে প্রোডাক্টিভ কফে কেন অ্যান্টি কোলিনারি মানে অ্যান্টিহিস্টামিন ড্রাগকে অ্যাভয়েড করতে বলা হয়? অ্যান্টিহিস্টামিন লাইক ড্রাগ কেন? ওয়াই? অ্যান্টিহিস্টামিন ড্রাগের কাজ কি জানো? কফটাকে আরো ড্রাই করবে। আচ্ছা, বাকিদের বাকিদের কি মতামত রায়হান? বলো না একটু। সাদিয়া, লাবণী, রুনা। এই তোমরা কি কথা শুনো না? জি ভাইয়া। বলো, বলতে পারবা কেন প্রোডাক্টিভ কফ যাদের কাশি থাকে তাদেরকে H2 রিসেপ্টর বা অ্যান্টিহিস্টামিন লাইক ড্রাগ গুলাকে অ্যাভয়েড করতে বলা হয়? ড্রাই করে দেয় কফ। অ্যান্টিহিস্টামিন কোন জাতীয় ড্রাগ একটু বলো তো। কোলিনার্জিক, অ্যান্টিকোলিনার্জিক, কোন কোন জাতীয়? অ্যান্টিকোলিনার্জিক অ্যাকশন করে। সাদিয়া? জি ভাইয়া। অ্যান্টিহিস্টামিন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ নাকি কোলিনার্জিক ড্রাগের ভিতরে পড়ে বলতে পারো? হ্যাঁ, অ্যান্টিকোলিনার্জিক।
আচ্ছা, রুনা, রুনার কি মনে হয়? রুনা কথা বলো না কেন, এতবার ডাক দেই? ভাইয়া অ্যান্টিকোলিনার্জিক। ইয়েস, অবশ্যই অ্যান্টিকোলিনার্জিক। দেখো, আমরা অনেক সময় এই ফার্মেসিতে গিয়ে কাশি থাকলে বলি যে কাশি ওষুধ দেন। এটা কি করে? অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের মতো অ্যান্টিকোলিনার্জিক প্রপার্টিস মানে ড্রাগ দিয়ে দেয়, কাশি যায় শুকায়া। কিন্তু ইট ইজ নট এ গুড আইডিয়া। এর ফলে কি হবে? এর ফলে ডিজিজ ডিজিজ আরো বেশি থেকে যায়। কফ শুকায় দেয় কিন্তু ডিজিজ থেকে যায়, এরকম হয়। এই জন্য বলা হয় যে ডক্টরের কনসাল্ট করতে হয়। এবং আরেকটা জিনিস এই চ্যাপ্টারে আছে, একটু পরেই আমরা পড়বো, এই যে এই পরের পেজেই আছে, আজকে ধরবো এটা। ব্রঙ্কোডাইলেটর হাইজাবি অনেকগুলোই আছে এখানে। তো এই জিনিসগুলো সম্পর্কে ডিটেলস আমরা জানবো, হ্যাঁ। অবশ্যই, তাহলে আমরা কি করব যে এনি প্রোডাক্টিভ কফ অ্যাভয়েড অ্যান্টিহিস্টামিন প্রোডাক্ট। কারণটা কি? তাদের অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট থাকে। অ্যান্টি হিস্টামিন মিন্স H2 রিসেপ্টর ড্রাগ যারা। এই H2 রিসেপ্টর মানে হলো তোমার যারা তোমার এই যে অ্যালার্জিক জাতীয় ওষুধ এগুলো আর কি, হ্যাঁ। এরা সিক্রেশন কমায় দেয়, শুকায় ফেলে আর কি, এবং ডিজিজ প্রলং করে ফেলে। এবার আসলে নার্সিং কেয়ার। অ্যাডমিনিস্টার অক্সিজেন অ্যাজ অর্ডার্ড। তারপরে হলো অস্কাল্টেড ব্রিথ সাউন্ডস 2 to 4 hourly সেমিফাউলার পজিশন, প্রমোট রিমুভাল অফ সিক্রেশনস, মনিটর এবিজিস ডিপ সিক্রেশন বের করার জন্য কি ডিপ ব্রিদিং, কফিং, বিশেষ করে হাফ কফ টেকনিক ব্যবহার করা হয়। এটা একটু দেখানোর আছে। হাফ কফ একটু দেখো, কফিং, ডিপ ব্রিদিং এন্ড কফিং, বিশেষ করে হাফ কফিং। দাও দেখাই দিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দেই, যেটা আজকে শিখছি আমি। তোমরা ক্লাসে জয়েন করার আগে আমি প্র্যাকটিস করতেছিলাম কিছু কোশ্চেন। এখানে একটা জিনিস পাইছি যে আমাদের অনেক সময় টেম্পারেচার, গায়ে জ্বর আসে, তাই না? এটা তোমাদের কাছে প্রশ্ন, দেখি তোমরা পারো কিনা, ইনক্লুডিং পাইসানো, যে যে কোনো কারণেই, যে কোনো ডিজিজ হোক, যে কোনো ইনফেকশন হোক, ইনফ্লামেশন যেটাই হোক না কেন, আমাদের তো গায়ে জ্বর আসতে পারে। কিন্তু কত ডিগ্রি হলে আমরা কালচার এন্ড সেনসিটিভিটি করাবো? বলতে পারো? টেম্পারেচার মাত্রাটা কতটুকু হলে আমাদের কালচার এন্ড সেনসিটিভিটি টেস্ট করা উচিত? 103। আচ্ছা, আর বাকিরা? ভাইয়া 104। আচ্ছা, 103, 104। 104 হাইপার প্যারেটিক। আচ্ছা, এটা আমি এর আগে অনেক দিন আগে পাইছি, পরে আজকে আবার পাইছি, পরে আমি মানে লিখে রাখছি। 101 ডিগ্রি ফারেনহাইট বা 38.3 ডিগ্রি সেলসিয়াস এর উপরে গেলেই কালচার এন্ড সেন্সিটিভিটি টেস্ট করা উচিত, টু আইডেন্টিফাই দ্য অর্গানিজম। আর অ্যাবোভ 101 এর উপরে গেলে সাধারণত সিস্টেমিক ইনফেকশন ইন্ডিকেট করে, হ্যাঁ। লিখে রাখো, কাজে দিবে। এই যে কি বের তোমরা, করে? বললাম যে 101 বা 101 ডিগ্রি ফারেনহাইট বা 38.3 ডিগ্রি সেলসিয়াস এর বেশি, এই 38.3 ডিগ্রি সেলসিয়াস এর বেশি টেম্পারেচার হলেই আমাদের কালচার এন্ড সেন্সিটিভিটি করা উচিত, বা ব্লাড কালচার করা উচিত আর কি। এটা কি এটা কি ইন্ডিকেট? এটা সিস্টেমিক ইনফেকশন, মানে ইনফেকশনটা সিস্টেমিক ইনফেকশন ইন্ডিকেট করে, হ্যাঁ। রিমেম্বার, যদি আমাদের সেভাবে খুব কম হাসপাতালে এইভাবে মেনটেন করে, বাট কোশ্চেন পাওয়া গেছে। আচ্ছা, আরে কিছু কিছু জিনিস তো পিছিয়ে গেছে, দাঁড়াও একটু একটু বলে নেই। ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। 38.3 ভাইয়া, তাই না? হ্যাঁ, 38.3 ডিগ্রি সেলসিয়াস। আমাদের দেশে কিংবা সৌদিতে কিরকম করে, যে একটু 38 এর উপরে গেলে সিএস করায়, নাকি শুরুতেই করে ফেলে, কোনটা? হ্যাঁ, আমাদের হসপিটালে রোগী ভর্তি হলে সিএস বানায় দেয়। ব্লাড নেওয়া হয়, কিন্তু ডক্টর কি পরীক্ষা করে জানি না তো। ভর্তি হলেই সিএস করা দেয়, এটা কিন্তু খারাপ না। মানে অ্যাকুরেট ড্রাগটা দেয়া যায়, তাই না? বুঝছো? তো এটা আমি খারাপ ভাবে দেখি না।
হ্যাঁ, এটা তো ভালো দিক ঠিক আছে, কিন্তু ভাই রিপোর্টের আগেই তো দিয়ে দেয়, পরে রিপোর্ট আসলে ভাই চেঞ্জ করে। এইটা আবার খারাপ দিক। এইটা আবার খারাপ দিক যে রিপোর্টের আগে যে কত দেখছি ভাই, আজকেও অ্যান্টিবায়োটিক একটা সেন্সিটিভ আসছে, চেঞ্জ করে দিছে। তো এতদিন যেটা পাইলো রেজিস্ট্রেশনটা, এটা কি লাভ হইলো? সেইটাই, একটা না একটা তো লাগবে কাজে। ভাই এই ভালো। সিইসি রিপোর্ট 3 দিন পরে দেয়। ও আচ্ছা, ভেন্টিলেটর অ্যাসিস্টেড নিউমোনিয়া সম্পর্কে একটু আরেকটু বলি, যেহেতু স্লাইড আছে একটু বলে দিই। অলরেডি তোমরা জানো এটা যে মেকানিক্যাল ভেন্টিলেটর থাকলে এইগুলো হয়। ভেন্টিলেটর অ্যাসিস্টেড নিউমোনিয়াটা কেন হয়? ওই যে হেড অফ বেড এলিভেটেড, মানে কিভাবে আমরা করব, যে মানে ম্যানেজ করবো কিভাবে? এলিভেট রাখবো, ওরাল কেয়ার উইথ ক্লোরহেক্সিডিন, স্ট্রেস আলসার প্রোফাইল্যাক্সিস। ওই যে যেহেতু এটা মানে স্টোমাক থেকে যে এসিএলি, তারপরে ডেইলি সিডেশন অ্যাসেসমেন্ট এন্ড স্পন্টেনিয়াস ব্রিদিং ট্রায়ালস, ডিপ ভেনাস থ্রোম্বোসিস প্রোফাইল্যাক্সিস এটসেট্রা। আচ্ছা, রিট্রাকশন বলেছিলাম যে যে মানে নিউমোনিয়াতে হলে কি হয়, যে বুকের খাঁচাগুলো ভিতরে ঢুকে যায়। এই জন্য দেখবা বাচ্চাদের বলে যে শ্বাস নিতে নিতে না পারতে পারতে খাঁচা কি বুকের ভিতরে ঢুকে গেছে কিনা, এটা বলে, খেয়াল করো। এটার মানেই হলো নিউমোনিয়া খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস, এটা এখন বলতে চাই না, এটা বলছি। এবার আসলে নিউমোনিয়া তো একই। আচ্ছা, হাফ কফ টেকনিক। হাফ কফ টেকনিকটা কি? যে হাফ কফ টেকনিকটা হলো এই এই টেকনিকের মধ্যে কাশি দিলে ভিতরের যেই মানে ওয়েস্ট প্রোডাক্ট এগুলো বের হয়ে আসে দ্রুত। হাফ কফ কিভাবে করা হয়? হাফ কফটা সিট আপ, সিট আপরাইট, একদম সোজা হয়ে বসো। 3 বার ভালোভাবে শ্বাস নিতে হবে, 3 বার। বেন্ড আর্মস, হাত ইয়ে করতে হবে। রেইজ এলবো এন্ড হোল্ড ব্রিথ, হাত বেঁধে, মানে বেন্ড আর্মস আর কি, হাত ধরে বুকে রেখে ধরে রাখবা। রেইজ এলবোস এন্ড হোল্ড ব্রিথ, মানে জোরে শ্বাস নিয়ে দম বন্ধ করে রাখতে হবে। এক্সেল ফোর্স এবং জোরে তোমার কাশি দিতে হবে। এটাকে হাফ কপ টেকনিক। এটা তোমরা এক কাজ করবা, এটা আমি মুখে বললেও খুব একটা ভালো ক্লিয়ার না, এটা ইউটিউবে ভিডিও আছে, দেখবা হাফ কপ টেকনিক। এখানে স্টেপটা আরেক ভালোভাবে লেখা আছে। সিট আপরাইট, আপরাইট, টিন এ চেয়ার উইথ ফিট স্প্রেড, শোল্ডার্স রিল্যাক্স, head and knees slightly flexed. Take a slow, deep inhalation through the mouth or nose using diaphragmatic muscle. Hold breathe 2 to 3, মানে জোরে শ্বাস নিয়ে 2 থেকে 3 সেকেন্ড দম বন্ধ করে রাখতে হবে। Keep throat open and perform quick, forceful exhalation, producing half sound. মানে হলো তোমার জোরে শ্বাস নিয়ে শ্বাসটা 2 থেকে 3 সেকেন্ড ধরে ধরে রাখতে হবে। এরপরে তোমার মুখ ওপেন করে, শ্বাস ছাড়া যাবে না, মুখ ওপেন করে জোরে হাফ হাফ এই সাউন্ডের মতো করে একটা কাশি দিতে হবে। হাফ, এটা প্র্যাকটিস করে দেখো একটু বাসায়, ইউটিউবে একটু দেখো। এটা আমি বলবো যে অবশ্যই একটু একটু রিকমেন্ড করবো, ইউটিউবে একটু দেখো এই টেকনিকটা, ডেমনস্ট্রেশনটা খুব সুন্দর হবে। রিপিট দ্য স্টেপস ওয়ান্স অর টুয়াইস মোর, রেস্ট ফর 5 to 10 seconds, রেগুলার ব্রিথ অ্যান্ড রিপিট অ্যাজ নেসেসারি আনটিল অল মিউকাস ইজ ক্লিয়ার। অনেক সময় বলে না যে কফ বাইরে হইতেছে না, এই পদ্ধতিটা কাজে খুবই ভালো একটা পদ্ধতি, কাজে দেয়। এটা আমি নিজেও আমার কাশি যখন হচ্ছিল আমি করছিলাম, খুবই ভালো। মানে জোরে শ্বাস নিয়ে 2 থেকে 3 সেকেন্ড ধরে রাখবা, এরপরে মুখ ওপেন করে হাফ সাউন্ড করবা, হাফ সাউন্ডের সাথে কাশিটা দিতে হবে। হাফ সাউন্ড, হ্যাঁ, দেখবা যতটুকু মানে ওই মিউকাস, এইভাবে করলে মিউকাসের বের হওয়ার পরিমাণটা বাড়ে। কাশির মানে কাশি দেওয়ার জন্য একটা ভালো শুকনা পদ্ধতি। কাশি হইলে এটা করবে? না, শুকনা কাশিতে এটা খুব একটা উপকারিত হবে না, তবে মানে প্রোডাক্টিভ কাশি হলে এটা খুব ভালো বের হয় এই পদ্ধতিটাতে। এটা ইউটিউবে একটু ভিডিওটা দেখে নিও, হাফ কফ টেকনিক, দেখলে বুঝবা, আরো ভালো মনে থাকবে। এবার আসি হলো আম, নার্সিং কেয়ারের আর বাকি আছে। কফিং মানে কি? তাহলে হাফ কফ টেকনিকটা ব্যবহার করবে। ইনক্রিজ ফ্লুইড ইনটেক, ফ্লুইড ইনটেক বাড়ালে তোমার ওই যে সিক্রেশনটা ইজিলি বের হয়ে আসে। বেড রেস্ট, আচ্ছা সাকশনিং, বেড রেস্ট লাইং অন আনএফেক্টেড সাইড ক্যান রিডিউস হাইপোক্সিয়া। তারপরে এক্সপেক্টোরেন্টস, এক্সপেক্টোরেন্টস হইলো যেসব যেসব কাশির ওষুধগুলা মানে ইয়েটাকে বের করে নিয়ে আসে,
কফটাকে বের করে নিয়ে আসে। অ্যারোসল ট্রিটমেন্ট ভায়া নেবুলাইজার, চেস্ট ফিজিওথেরাপি, লিমিট ভিজিটর্স অ্যান্ড মিনিমাইজ কনভারসেশনস, আনইন্টারাপ্টেড রেস্ট পিরিয়ড। উম, আচ্ছা, আমি একটা তোমাদের প্রশ্ন করবো, কোথায় জানি পাইছিলাম, কোনটাতে আমার মনে নেই, এই এটা দেখে আমার এখন মনে পড়ছে যে পেশেন্টের নিউমোনিয়া, সে ওয়ার্ডে শুয়ে আছে, ফ্যামিলি মেম্বার খুবই মাইন্ড করতেছে, মানে তার সাথে কথা বলা যাচ্ছে না, সেক্ষেত্রে নার্স কি করবে বলতে পারো? পেশেন্ট নিউমোনিয়া, পেশেন্ট কথা বলতে পারতেছে না, কিন্তু পেশেন্টের ফ্যামিলি মেম্বাররা খুবই জোরাজোরি করতেছে, পেশেন্টের সাথে থাকতে চাইতেছে, কথা বলতে চাইতেছে, সেক্ষেত্রে তোমার করণীয় কি? কাউন্সেলিং করবে ভাইয়া। আসলে বিষয়টা হলো প্রায়োরিটিটা কিরকম এখানে। পেশেন্টের অ্যাটেন্ডেন্টসরা যে তার সাথে কথা বলতেছে পারতেছে না, মাইন্ড করতেছে, রাগ করতেছে, এটা কিন্তু সাইকোলজিক্যাল প্রায়োরিটি। আর পেশেন্টের প্রায়োরিটি কি? ফিজিওলজিক্যাল প্রায়োরিটি। অবশ্যই ফিজিওলজিক্যালি প্রায়োরিটি ইজ গ্রেটার দেন সাইকোলজিক্যাল প্রায়োরিটি। পেশেন্টের ফ্যামিলি পেশেন্টকে জোর মেম্বাররা, করা যাবে না। না না, পেশেন্ট তো নরমাল আছে, পেশেন্টের প্রায়োরিটি আগে। পেশেন্টের ফ্যামিলি মেম্বার মাইন্ড করলেও এখানে কিছু করার নাই, পেশেন্টের প্রায়োরিটি আগে, ঠিক আছে? তারপরে এটা শুধু এখানেই না, যে কোনো সিচুয়েশনে এটা মেনটেন করতে তারপরে uninterrupted rest period, droplet precaution for patients who have staphylococcus infection, মনে আছে? এমআরএস এ হইলে কন্টাক্ট, স্টাফাইলোকক্কাস হইলে ড্রপলেট বলেছিলাম গতকালকে। আর আরেকটা জিনিস বলেছিলাম যে এইখানে বলেছিলাম যে যেই পাশে মানে লাংসটা এফেক্টেড, সেই পাশে না শুয়ে আনএফেক্টেড সাইডে শুইলে পেশেন্টের ইয়েটা একটু ভালো হয়, এটাকে জানি কি বলে, ওই লাংস এক্সপ্রেশনটা ভালো হয়। কিন্তু কিছু কন্ডিশন আছে যেখানে তোমার এফেক্টেড সাইডেই শুইতে হয়, সেইটা একটু বলে দেই। Pneumonia patient positioning, lying on unaffected side helps to improve blood flow by gravity. দেখছো? This helps to improve VQ ratio on the affected side with improved overall oxygenation. Yes. আর কিছু কন্ডিশন আছে যেখানে তোমার যেই কন্ডিশনে যেই পাশে প্রবলেম সেই পাশেই শুয়ে থাকতে হয়, যেমন কি নিউমোনেক্টমি। যদি লাং কেটে ফেলা হয় পুরাটা, তাহলে সেই পাশেই শুয়ে থাকতে হবে, লাং যেই পাশে কেটে ফেলছে ওই পাশেই শুয়ে থাকতে হবে। তার লিভার কারণ বায়োপসিতেও লিভার বায়োপসিতেও সেম, ইয়েস, লিভার বায়োপসিতেও সেম। তারপরে প্লুরাইটিস, রেটিনাল ডিটাচমেন্ট, এগুলা হইলেও যেই পাশে রেটিনাল, চোখের রেটিনা ছিঁড়ে গেছে বা টিয়ার হয়েছে ওই পাশেই শুয়ে থাকতে হয়, তাহলে একটা কুশনের মতো কাজ করে, একটা প্রোটেক্টিভ লেয়ার, চাপের মতো কাজ করে ওই পাশের ইয়েতে, বুঝছো? এইটা পাবো আমরা, আর পেছনে কিছু না, এটা ইজি, কঠিন না। তারপরে ছিল ডিসচার্জ ইনস্ট্রাকশনস, গুড নিউট্রিশন, কন্টিনিউ কফ and deep breathe 6 to 8 times per day, pneumococcal and flu vaccination for high risk groups, avoid persons like known respiratory infections, report any signs of recurrence. Yes. এবার আমরা রেসপিরেটরি মেডিকেশন সম্পর্কে একটু পড়ব। আনলিমিটেড টাইম, এখান থেকে কোশ্চেন আসে এবং এগুলা যেভাবে আছে এইভাবেই শিখতে হবে, হ্যাঁ? প্রথমেই আসে হলো ব্রঙ্কো ডাইলেটর, ব্রঙ্কাসকে ডাইলেট করে দেয় এমন ড্রাগ। এর ভিতরে আসে কি বিটা অ্যাড্রেনার্জিক। বিটা অ্যাড্রেনার্জিক মিন্স অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, বিটা অ্যাগনিস্ট, ঠিক আছে? আমরা এটাতে যাওয়ার আগে একটু স্লাইডটা একটু দেখে নেই। বিভিন্ন ধরনের রেসপিরেটরি মেডিকেশন আছে, লাইক ব্রঙ্কোডাইলেটর, গ্লুকোকর্টিকয়েডস, কফ সাপ্রেসেন্ট। গ্লুকোকর্টিকয়েডস এ তো স্টেরয়েড ড্রাগ, এটা তো তোমরা বুঝোই।
কফ সাপ্রেশন, যে কাশি থাকলে এটাকে সাপ্রেস করে রাখবে এক্সপেক্টোরেন্টস, কাশিকে বের করে নিয়ে আসবে মিউকোলাইটিক্স। অনেক সময় কফ এত ঘন হয় বের হতে চায় না, ওটাকে ভেঙে নিয়ে আসে হলো মিউকোলাইটিক্স। লাইটিক্স মিন্স ভেঙে ফেলা। ডিকনজেস্ট্যান্টস, অ্যান্টিহিস্টামিনস, অ্যান্টি অ্যালার্জেনিক, এগুলা সবই H2 রিসেপ্টরের উপরে কাজ করে। অ্যান্টিবায়োটিক এগুলো তো আমরা পাবোই, হ্যাঁ। তো চলো আমরা আস্তে আস্তে একটু পড়ি। প্রথমেই আসি হলো ব্রঙ্কোডায়ালেটরস, যারা ব্রঙ্কাসকে ডায়ালেট করবে। এখানে অনেক কিছু শিখার আছে, একটু ছোট ছোট জিনিসগুলো লিখে ফেলো। মূলত বিটা অ্যাড্রিনার্জিক বা বিটা টু টু অ্যাড্রিনার্জিক আর কি, বিটা অ্যাগোনিস্ট বলা হয়। এই ড্রাগগুলো আসলে কিসের উপরে কাজ করে? এরা স্মুথ মাসেল রিল্যাক্সেন্ট এফেক্ট থাকে এতে। মানে তোমরা তো এই জিনিসটা তো দেখছো এর আগে, তাই না? আলফা ওয়ান, আলফা টু, বিটা ওয়ান, বিটা টু। দাঁড়াও দেখাইতেছি। দেখো আমরা অলরেডি জানি যে ওয়ান আমাদের হার্ট একটা, এই জন্য এক, ওয়ান ইজ হার্ট, টু ইজ লাংস, দুইটা লাং। ওয়ান ইজ কনস্ট্রিকশন, টু মিনস ডাইলেশন। এখন এগুলো হলো মানে আমাদের অর্গান, হ্যাঁ। এবার আসি হলো আমাদের রিসিপ্টর থাকে আলফা বিটা রিসিপ্টর থাকে। তো আলফার আবার আলফা বিটার আবার টাইপ আছে, ওয়ান টু এরকম টাইপ আছে। তো এখানে কিছু রুলস আছে, রুলসটা একটু জানার চেষ্টা করি। রুল ওয়ান কি? আলফা ওয়ান এবং বিটা ওয়ান অলওয়েজ এফেক্ট অন দি হার্ট, আলফা অলওয়েজ কনস্ট্রিক্ট। কেন? আলফা আলফা ওয়ান, ওয়ান মিনস হার্ট, ওয়ান মিনস কনস্ট্রিক্ট। বিটা ওয়ান, ওয়ান মিনস কনস্ট্রিক্ট। আর বিটা বিটা তো আছেই, তারপরে আচ্ছা, বিটা ওয়ান মিনস কনস্ট্রিক্ট, ওয়ান মিনস হার্ট, হার্টের উপরে কাজ করে। অলওয়েজ এফেক্ট অন দি হার্ট, আলফা অলওয়েজ কনস্ট এবং এটা কনস্ট্রিক্ট করে। রুল নাম্বার টু, আলফা টু বিটা টু অলওয়েজ এফেক্ট অন দি লাংস। কেন? টু মিনস লাংস, টু মিনস ডাইলেশন। ঠিক আছে? তাহলে আলফা ওয়ান এটা কনস্ট্রিক্ট করে, বিটা ওয়ান এটাও কনস্ট্রিক্ট করে, কারণ কি ওয়ান, ওয়ান মিনস কনস্ট্রিক্ট করে। এবার আসলে বিটা টু, বিটা টু ডাইলেট করে। কি ডাইলেট করে? লাংস। টু মিনস ডাইলেশন, টু মিনস লাংস ডাইলেট করে। এই জন্য আমাদের এই যে ড্রাগ, বিশেষ করে বিটা টু অ্যাড্রিনার্জিক, এটা হলো বিটা অ্যাড্রিনার্জিক মিনস বিটা টু অ্যাড্রিনার্জিক, এই ড্রাগগুলা আমাদের লাংসের যে স্মুথ মাসেল এটা রিল্যাক্স করে দেয়, ডাইলেট করে দেয়। ফলে কি হয়? সহজেই আমাদের ব্রঙ্কাই এবং ব্রঙ্কাইটা ডাইলেট করে দেয় এবং আমাদের শ্বাস প্রশ্বাসে সুবিধা হয়। তাহলে এদের কি আছে? দে হ্যাভ স্মুথ মাসেল রিল্যাক্সেন্ট এফেক্ট। এ যেমন কি অ্যালবিউটেরল, ঠিক আছে, অ্যালবিউটেরল, ফরমোটেরল, এগুলা কিন্তু তোমার বিটা টু অ্যাড্রিনার্জিক মানে ব্রঙ্কোডাইলেটর, এগুলো কিন্তু তোমার ইয়েতেও ব্যবহার করা হয়। বাচ্চাদের দেখবা দেয়, বাচ্চা ছোট ছোট বাচ্চাদের খুব কমনলি, বড়দেরও দেয় অ্যালবিউটেরল গুলা ব্রঙ্কোডাইলেটর হিসেবে। এরা হলো শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর। একটু পরেই দেখবো লিভা অ্যালবিউটেরল, তারপরে এপিনেফ্রিন, আইসোপ্রোটেরনল। এপিনেফ্রিনের ইয়ে হলো অ্যাড্রেনালিন আর কি, হ্যাঁ। আইসোপ্রোটেরনল, টার্বিউটালিন, এরা আমাদের ইয়েতে ব্যবহার করা হয়, কি বলে, স্মুথ মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে ব্যবহার করে বা ব্রঙ্কো ডায়ালেটর হিসেবে ব্যবহার করে। এদের দেখো, এরা ব্রঙ্কো ডায়ালেটর হিসেবে ব্যবহার করলেও এদের মূলত কাজ হলো স্মুথ মাসেলের উপরে। আই রিপিট, এরা যদিও লেখা আছে এখানে বিটা মানে দে রিল্যাক্স ব্রঙ্কি এন্ড কজ ব্রঙ্কোডাইলেশন, এরা মূলত স্মুথ মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে ব্যবহার করে। যে কারণে দেখো কই জানি এটা না, তো একটু দাঁড়া, 10টা মিনিট একটু ব্রেক নেব, মাথা ধরে গেছে। হ্যাঁ, 10টা মিনিট, 10টা মিনিট পরে আবার আমরা আসছি। 10টা 45, 10টা 55-তে ফিরে আসছি।